শাশুড়ি তার প্রচণ্ড, রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরও ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বলে বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বলে কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয় জানি। তোমরা ভয় দেখালে, বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওরা বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বলে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি করব। ওদিকে বিন্দুর শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণভয় পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে, এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তারা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে তালাবন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি, এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালো। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড়জা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যের সেই দৃষ্টান্ত। তোমাদের মনে জাগছিল, জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেঁট হয়ে যায়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতা কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই, তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে বেশি খুশি হতো সে। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বসলে। ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিলাম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখত, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল। আমি জানতাম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোনোদিন ও কোনো রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্য আমি ওকে ভাই ফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম।
ঘরে রাখতুম না। তোমার কাছে শুনলাম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝিলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্যে তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখনও তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোনোদিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে বিষম ল্যাঠা। বুধবার আমাদের যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবার পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করতে পারলি নে? সে বললে, আর দরকার নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিল তার কাছে খবর পেল তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এই সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামসাটা কেবল বাঙালি মেয়েদের উপর দিয়ে হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনই পোড়া কপাল বটে। যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলায়ও যে একটু ভেবেচিন্তে এমন একটা নতুন ধরনে মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন। কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমনইভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জয়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেনি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার ভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সে মৃত্যুর মধ্যে যে মহান, সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে না, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়,
সেখানে সে অনন্ত, সে মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজিল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করে ডাক দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমাদের এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, এই সমস্ত বাধা মার শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল? কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজো বউ, ভয় নেই তোর? তোর মেজো বউয়ের খোলস ছিন্ন হতে 1 নিমেষও লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে চাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। শ্রাবণ 1321।